ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের পর এবার অজিত ডোভালের ভয়ঙ্কর ওয়ার্নিং। এই মুহূর্তে কারা চায় না যে ভারতবর্ষ উন্নতি করুক? আপনার কি মনে হয় ভারত খুব সহজেই গ্লোবাল সুপার পাওয়ার হয়ে যাবে? আপনি কি ভাবছেন আমরা তো স্বাধীন, তাই আমাদের কি আর কোনো চিন্তা নেই? এটা একেবারেই ভুল, মারাত্মক ভুল ভাবছেন। এই মুহূর্তে ভারতের বিরুদ্ধে একটা অদৃশ্য যুদ্ধ চলছে। কোনো বর্ডারে নেই, কোনো মিসাইল নেই, কিন্তু টার্গেট করা হচ্ছে ভারতের সবথেকে বড় শক্তিকে, আপনাকে আর আমাকে। ভারতের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার অজিত ডোভাল এমন এক ভয়ঙ্কর ওয়ার্নিং দিয়েছেন যা শুনলে আপনার রাতের ঘুম উড়ে যাবে। তিনি পরিষ্কার ভাষায় বলেছেন, পৃথিবীর সবাই চায় না যে ভারত একটি শক্তিশালী দেশ হিসেবে গড়ে উঠুক। তারা কারা? কেন তারা ভারতের উত্থান চায় না? আর কিভাবে তারা আমাদের দেশের ভেতরে বসেই ভারতকে ভেতর থেকে শেষ করবার ছক কষছে? আজকের ভিডিওতে আমরা এই ষড়যন্ত্রের একেবারে গভীরে যাব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ শেষে আপনার জন্য একটা বড় প্রশ্ন আছে। বন্ধুরা, একবার ঠান্ডা মাথায় লজিক দিয়ে ভাবুন। অজিত ডোভাল কোনো পলিটিশিয়ান নন যে ভোট পাওয়ার জন্য তিনি চমকপ্রদ ভাষণ দেবেন। তিনি হলেন ভারতের এমন এক স্পাই মাস্টার যিনি দশকের পর দশক ধরে আন্ডার কভার এজেন্ট হিসেবে কাজ করেছেন। একজন ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজারের কাজ হলো ছায়ায় থেকে দেশের সুরক্ষা নিশ্চিত করা। কিন্তু সেই মানুষটি যখন প্রকাশ্য মঞ্চ থেকে মাইক ধরে বলেন যে আজও ভারতের সামনে ভেতরে ও বাইরে থেকে প্রবল চ্যালেঞ্জ রয়েছে, তখন বুঝতে হবে জল অনেক দূর গড়িয়েছে। ইন্টেলিজেন্স চিফরা তখনই প্রকাশ্যে ওয়ার্নিং দেন যখন থ্রেড ম্যাট্রিক্স বা বিপদের মাত্রা এমন একটা জায়গায় পৌঁছয় যেখানে দেশের সাধারণ মানুষকে সতর্ক করাটা মাস্ট হয়ে দাঁড়ায়। এর মানে হলো সাউথ ব্লকের ইন্টেলিজেন্স ডেস্কে এমন কিছু ক্লাসিফাইড রিপোর্ট রোজ জমছে যা প্রমাণ করছে বিপদ আমাদের দোরগোড়ায় নয়, বরং ঘরের ভেতরে ঢুকে পড়েছে। ডোভাল সাহেব একটা মারাত্মক কথা বলেছেন, ভারত শক্তিশালী হোক এটা সবাই চায় না। কারা এরা? এদের আমরা দুটো ক্যাটাগরিতে ভাগ করতে পারি। প্রথমটি হলো গ্লোবাল সুপার পাওয়ারদের ইনসিকিউরিটি। পশ্চিমা বিশ্ব বা গ্লোবাল নর্থ সবসময় চায় ভারত তাদের আজ্ঞাবহ হয়ে থাকুক। তারা চায় ভারত তাদের অস্ত্র কিনুক, তাদের ইশারায় রাশিয়ার সাথে সম্পর্ক নষ্ট করুক, আর তাদের কথায় চীনের বিরুদ্ধে গুটি সাজাতে কাজ করুক। কিন্তু ভারত যখন স্বাধীন বিদেশ নীতি বা ইন্ডিপেন্ডেন্ট ফরেন পলিসি নিয়ে চলে, নিজেদের শর্তে বিশ্বমঞ্চে কথা বলে, তখন সেই পরাশক্তিদের ইগোতে আঘাত লাগে। তারা বুঝতে পারছে ভারত যদি ইকোনমিক্যালি আরও শক্তিশালী হয়ে যায়, তবে আগামী দিনে বিশ্ব অর্থনীতি আর তাদের হাতের মুঠোয় থাকবে না। দ্বিতীয় হলো অদৃশ্য স্বার্থান্বেষী গোষ্ঠী, ভেস্টেড ইন্টারেস্টস। এদের কোনো নির্দিষ্ট বর্ডার নেই। এরা হলো ইন্টারন্যাশনাল লবি, ওয়েপন ম্যানুফ্যাকচারার এবং অ্যান্টি ইন্ডিয়া ইকোসিস্টেম। ভারতের ভেতরে অস্থিরতা থাকলে এদের লাভ, কারণ একটা দুর্বল ও বিভক্ত ভারত সবসময় বাইরের সাহায্যের ওপর নির্ভরশীল থাকবে। ডোভাল সাহেব স্পষ্টভাবে ভেতর এবং বাইরের বিপদের কথা একসাথে বলেছেন। এর পেছনের জিওপলিটিক্যাল স্ট্র্যাটেজিটা বুঝতে হবে। শত্রুরা এখন আর বর্ডারে ট্যাঙ্ক নিয়ে আসে না, তারা এখন কোটি কোটি ডলার খরচ করে দেশের ভেতরে ন্যারেটিভ তৈরি করবার জন্যে। বাইরের দেশ থেকে ফান্ডিং আসে, আর সেই টাকায় দেশের ভেতরে বসে থাকা কিছু স্লিপার সেল, এনজিও এবং অ্যাক্টিভিস্টরা সোশ্যাল মিডিয়ায় ফেক নিউজের প্রপাগান্ডা ছড়ায়। অজিত ডোভাল সাহেব স্পেসিফিকভাবে ইউথ বা যুব সমাজের কথা টেনেছেন। কেন? কারণ তরুণ প্রজন্মের মধ্যে ইকোনমিক গ্রোথ বা চাকরি নিয়ে যে স্বাভাবিক ক্ষোভ বা ফ্রাস্ট্রেশন থাকে, বাইরের শক্তিগুলো ঠিক সেই জায়গাতেই আঘাত করে। তারা আমাদের শেখায় ফ্রিডম মানেই হলো রাষ্ট্রের বিরুদ্ধে রাস্তায় নামা। তারা চায় সাধারণ মানুষের ক্ষোভকে ব্যবহার করে দেশকে জ্বালিয়ে দিতে, যাতে ইনভেস্টাররা ভারত থেকে মুখ ফিরিয়ে নেয় এবং দেশের ইকোনমি ক্র্যাশ করে। আমরা এখন এমন একটা টার্নিং পয়েন্টে দাঁড়িয়ে আছি যেখানে আগামী 5 বছর থেকে 10 বছরে ভারতের জন্য মেক অথবা ব্রেক এই সিচুয়েশন। বিশ্ব অর্থনীতি যখন ফুঁকছে, ভারত তখন দ্রুত গতিতে এগোচ্ছে। ঠিক এই কারণেই ভারতের গ্রোথ ইঞ্জিনকে লাইনচ্যুত করবার জন্য চারিদিক থেকে আক্রমণ ধেয়ে আসছে। ডোভালের এই স্পিচ আসলে কোনো সাধারণ বক্তৃতা নয়, এটি ভারতের 140 কোটি মানুষের জন্য একটি স্ট্র্যাটেজিক রেড অ্যালার্ট। এই বিশ্লেষণটি যদি আমরা বর্তমান পরিস্থিতির সাথে মেলাই, তবে আপনার কি মনে হয় আমাদের দেশের তরুণ প্রজন্ম কি অজান্তেই বিদেশি প্রোপাগান্ডার শিকার হচ্ছে, নাকি তারা এই জিওপলিটিক্যাল ফাঁদ সম্পর্কে যথেষ্ট সচেতন রয়েছে? চলুন এই জিওপলিটিক্যাল গেমের পেছনের আসল নোংরা খেলাটা আরও গভীরে গিয়ে বিশ্লেষণ করি। কেন আমেরিকা বা ইউরোপের রাতের ঘুম উড়ে যাচ্ছে? ইউরোপের সমস্যাটা শুধু রাশিয়া ইউক্রেনের যুদ্ধে নয়, তাদের আসল সমস্যা হলো তাদের সুপিরিয়রিটি কমপ্লেক্স বা অহংকার। গত 200 বছর ধরে তারা বিশ্বকে শাসন করেছে, আর তারা ধরে নিয়েছিল থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিগুলো চিরকাল তাদের পায়ের নিচেই থাকবে। যখন রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হলো, ইউরোপ ভেবেছিল তারা ভারতকে ধমক দেবে, আর ভারত ভয় পেয়ে
রাশিয়ার সাথে সমস্ত সম্পর্ক ছিন্ন করবে। কিন্তু ডক্টর এস জয়শঙ্কর যখন সরাসরি পশ্চিমাদের চোখে চোখ রেখে বললেন ইউরোপের সমস্যা মানেই পুরো বিশ্বের সমস্যা নয়, তখন আসলে ইউরোপের 200 বছরের ইগোতে একটা বিরাট বড় হাতুড়ির ঘা পড়েছিল। ভারত শুধু কথাই বলেনি, ভারত তাদের চোখের সামনে দাঁড়িয়ে সস্তায় রাশিয়ান তেল কিনেছে, রিফাইন করেছে, আর মজার ব্যাপার হলো সেই তেলের আবার চড়া দামে ইউরোপের কাছেই বিক্রি করেছে। ইউরোপের হিপোক্রেসি বা ভণ্ডামিটা দেখুন, তারা একদিকে ভারতকে জ্ঞান দিচ্ছে, অন্যদিকে শীতের হাত থেকে বাঁচতে ভারতের থেকেই ঘুরিয়ে তেল কিনছে। ইউরোপ সেদিন বুঝে গিয়েছিল ভারতের নিজস্ব একটা শক্ত মেরুদণ্ড তৈরি হয়েছে, ভারতকে এখন আর স্যাংশন বা নিষেধাজ্ঞার ভয় দেখিয়ে লাভ নেই। এবার আসি আমেরিকার কথায়। আমেরিকার একটা শীর্ষ আধিকারিক এবং থিঙ্ক ট্যাঙ্ক পরিষ্কার বলেছে, আমরা চীনের ক্ষেত্রে যে ভুল করেছিলাম ভারতের ক্ষেত্রে সে একই ভুল করব না। এর মানে কি? এর পেছনের জিওপলিটিক্সটা মারাত্মক। 70 থেকে 80-র দশকে সোভিয়েত ইউনিয়নকে আটকানোর জন্য আমেরিকা নিজের হাতে চীনকে বড় করেছিল। তারা ভেবেছিল চীন তাদের হাতের পুতুল হয়ে থাকবে। চীনকে তারা টেকনোলজি দিল, ম্যানুফ্যাকচারিং হাব বানালো, বিলিয়ন বিলিয়ন ডলার ইনভেস্ট করলো। কিন্তু আজ সেই চীনই আমেরিকার সব থেকে বড় শত্রু, যারা সরাসরি আমেরিকার সুপার পাওয়ার স্ট্যাটাসকে চ্যালেঞ্জ করছে। আজ আমেরিকার চীনকে আটকানোর জন্য ভারতকে দরকার, কিন্তু আমেরিকার ভয় হলো তারা যদি ভারতকে একইভাবে অন্ধের মতো সাপোর্ট করে তবে আগামী 20 থেকে 30 বছর পর ভারত কি নতুন চীন হয়ে দাঁড়াবে না? সহজ কথায় বললে আমেরিকা চায় এশিয়ার এমন একটা পাহারাদার কুকুর যে শুধু চীনের দিকে তাকিয়ে ঘেউ ঘেউ করবে। কিন্তু ভারত কোনো কুকুর নয়, ভারত এবার বাঘ। আর আমেরিকা কোনোভাবেই চায় না এই বাঘ তাদের কন্ট্রোলের বাইরে চলে যাক। তারা ভারতের গ্রোথ চায়, কিন্তু একটা লিমিট পর্যন্ত। তারা চায় না ভারতের নিজস্ব কোনো ইন্ডিপেন্ডেন্ট গলার স্বর থাকুক, যা ভবিষ্যতে ওয়াশিংটনের নির্দেশ অমান্য করবে। পশ্চিমাদের সব থেকে বড় ভয়ের কারণ হলো ভারতের ইকোনমি এবং টেকনোলজি। একসময় পশ্চিমারা ভারতকে গরিব সাপুড়ে আর বস্তির দেশ বলে উপহাস করত, আর আজকে সেই ভারত ব্রিটেনকে টপকে বিশ্বের 5ম বা বৃহত্তম অর্থনীতি হয়ে গেছে। আর খুব শিগগিরই জার্মানি এবং জাপানকে টপকে 3য় স্থানে চলে আসবে। শুধু তাই নয়, তাদের সব থেকে বড় ভয় হচ্ছে ভারতের ইউপিআই অর্থাৎ ইউনিফাইড পেমেন্টস ইন্টারফেস এবং লোকাল কারেন্সিতে ট্রেড করবার পলিসি। পশ্চিমা দেশগুলোর সব থেকে বড় অস্ত্র হলো ডলার। আপনি ডলার ছাড়া আন্তর্জাতিক ব্যবসা করতে পারবেন না। কিন্তু ভারত যখন বিভিন্ন দেশের সাথে সরাসরি রুপিতে ব্যবসা করবার চুক্তি করেছে এবং ফ্রান্স, ইউআই, সিঙ্গাপুরের মতো দেশে ইউপিআই চালু করেছে, তখন পশ্চিমাদের ফিনান্সিয়াল মনোপলি বা একচেটিয়া রাজত্বে ফাটল ধরছে। তারা বুঝতে পারছে ভারত যদি ইকোনমিক সুপার পাওয়ার হয়ে যায় তবে গ্লোবাল সাউথ যেমন আফ্রিকা, ল্যাটিন আমেরিকা, এশিয়া এর দেশগুলো আমেরিকার বদলে ভারতের দিকে ঝুঁকবে। যেহেতু ভারতকে এখন আর মিলিটারি বা সরাসরি অর্থনৈতিক স্যাংশন দিয়ে থামানো সম্ভব নয়, তাই তারা বেছে নিয়েছে সফট পাওয়ার ওয়ারফেয়ার, ঠিক যেটার ওয়ার্নিং অজিত ডোভাল স্যার দিয়েছেন। কিভাবে কাজ করে এই ছক? লক্ষ্য করলে দেখবেন পশ্চিমা দেশগুলোর ফান্ডিংয়ে চলা বিভিন্ন গ্লোবাল ইন্ডেক্সে হঠাৎ করে ভারতকে নিচে নামিয়ে দেওয়া হয়। কখনো হ্যাপিনেস ইন্ডেক্সে ভারতকে যুদ্ধবিধ্বস্ত দেশের নিচে রাখা হয়, কখনো প্রেস ফ্রিডম ইন্ডেক্সে ভারতকে আফগানিস্তান বা পাকিস্তানের নিচেও দেখানো হয়। এগুলো কোনো কাকতালীয় ঘটনা নয়। এর একটা উদ্দেশ্য হলো গ্লোবাল ইনভেস্টরদের কাছে ভারতের একটা নেগেটিভ ইমেজ তৈরি করা, যাতে বিশ্বের বড় বড় কোম্পানি ভারতে ইনভেস্ট করতে ভয় পায়। দেশের ভেতরের কিছু পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট, কিছু এনজিও বা তথাকথিত সিভিল সোসাইটিকে ফান্ডিং দিয়ে দেশের ভেতরে ক্রমাগত অস্থিরতা তৈরি করা। কারণ একটা দেশ যদি নিজেদের ভেতরেই ধর্ম, জাত বা ভাষার নামে লড়াই করতে ব্যস্ত থাকে তবে তারা বিশ্বজয়ের স্বপ্ন দেখবে কিভাবে? তাহলে তারা ভারতকে থামাবে কিভাবে? সরাসরি যুদ্ধ করে? একদমই না। 2021 সালেই অজিত ডোভাল সতর্ক করে বলেছিলেন যে আজকের দিনে বোমা মেরে বা সরাসরি যুদ্ধ করে কোনো দেশকে কাবু করা অত্যন্ত ব্যয়বহুল। এখনকার নতুন যুদ্ধক্ষেত্র হলো সিভিল সোসাইটি বা নাগরিক সমাজ অর্থাৎ 4th জেনারেশন ওয়ারফেয়ার। কিভাবে এই যুদ্ধ হয় জানেন? খুব সহজ। ওয়েপন ডেমোক্রেসিতে বিদেশি ফান্ডিং দিয়ে দেশের ভেতরে এমন কিছু অ্যাক্টিভিস্ট বা ন্যারেটিভ বা সংগঠন তৈরি করো যারা দেশের মানুষের ভাষা, ধর্ম বা মতাদর্শের নামে ভাগ করবে দেশের মানুষকে। কখনো ভেবেছেন কেন হঠাৎ করে এত প্রোটেস্ট, এত বিভাজন, এত অস্থিরতা তৈরি হয়? ডোভাল সাহেব আজকে তরুণ প্রজন্মকে উদ্দেশ্য করে একটি বড় কথা বলেছেন। তিনি বলেছেন, আমাদের যুব সমাজ ভাবছে স্বাধীনতা বা লিবার্টি মানেই হলো যা খুশি তাই করার অধিকার। কিন্তু না, লিবার্টি সবসময় রেসপন্সিবিলিটি
রেসপন্সিবিলিটি বা দায়িত্ববোধের সাথেও আসে। আমরা যখন প্রোটেস্ট করি বা আমাদের ক্ষোভ প্রকাশ করি, তখন আমাদের দেখতে হবে সেই কাজটা দেশের জাতীয় স্বার্থকে অর্থাৎ ন্যাশনাল ইন্টারেস্টকে আঘাত করছে কিনা। আমাদের প্রজন্মের চাকরি নিয়ে বা অর্থনীতি নিয়ে যে ফ্রাস্ট্রেশন আছে সেটা স্বাভাবিক, কিন্তু সেই ক্ষোভকেই হাতিয়ার বানাচ্ছে বাইরের শক্তিগুলো। তারা চায় আমাদের নিজেদের মধ্যে লড়াই করে ভেতর থেকে ফাঁপা হয়ে আমরা যাই, যাতে ভারত কখনোই প্রপারলি ইকোনমিক পাওয়ার হাউস হতে না পারে। অজিত ডোভাল স্যার পরিষ্কার বলেছেন, আগামী 10 থেকে 15 বছর ভারতের জন্য একটি রেয়ার উইন্ডো অফ অপরচুনিটি বা বিরল সুযোগ। এই সময়টা ঠিক করে দেবে যে আগামী দিনে 40 থেকে 50 বছরে ভারত ঠিক কোথায় গিয়ে দাঁড়াবে। আমরা যদি এখন বিদেশি শক্তির ইশারায় ম্যানিপুলেটেড হই বা ইউনাইটেড না থেকে নিজেদের মধ্যে মারামারি করি, তাহলে আমরা শুধু আমাদের ভবিষ্যৎকেই নষ্ট করব না, বরং আমাদের পূর্বপুরুষের আত্মত্যাগকেও অপমান করব। এখন প্রশ্ন আপনার কাছে, আপনি কি মনে করেন আজকের দিনে ভারতের ভেতরে হওয়া বিভিন্ন অস্থিরতা বা বিভাজনগুলোর পেছনে সত্যি কোনো বড় বিদেশি শক্তির ছক রয়েছে? আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানাবেন। আমি সঠিক উত্তর বা সেরা লজিকগুলোতে হার্ট রিয়্যাক্ট দেব। ভিডিওটি ইনফরমেটিভ এবং গুরুত্বপূর্ণ মনে হলে অবশ্যই লাইক করুন এবং দেশের স্বার্থে শেয়ার করে আপনার বন্ধুদের কাছে পৌঁছে দিন, যাতে তারাও এই জিওপলিটিক্যাল রিয়েলিটিটা বুঝতে পারে। আর এরকম ফ্যাক্ট বেসড অ্যানালাইসিস পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। জয় হিন্দ, বন্দে মাতরম।